খাতার রঙিন কিছু পাতা মুছে দাও এসে, যে পাতাগুলোতে তোমার হৃদয়ের পরশ রয়েছে মিশে, পরশ রয়েছে মিশে। স্মৃতির খাতার রঙিন কিছু পাতা মুছে দাও এসে। স্বপ্নীল মায়া ভরা এই ভুবনে হেঁটেছি কত পথ শুধু দুজনে। স্বপ্নীল মায়া ভরা এই ভুবনে হেঁটেছি কত পথ শুধু দুজনে। আজ কেন হয় শুধু মনে হয়, মনে হয় সব কি ছিল মিছে। যে পাতাগুলোতে তোমার হৃদয়ে পরশ রয়েছে মিশে, পরশ রয়েছে মিশে। স্মৃতির খাতার রঙিন কিছু পাতা মুছে দাও এসে। শহীদের রক্তে মাখা সবুজের বুকে লাল সূর্য আঁকা, আমাদের এই পতাকা, আমাদের এই পতাকা। হায়দার ভাই, এই মডার্ন যুগে এই গান কি পাবলিক নেবে? গান যেটাই হোক ঠিকঠাক মতো গাইতে পারলে সবাই পছন্দ করবে। যেমন ধরো, পৃথিবীতে এত সুর থাকা সত্ত্বেও একটি গান আমাদের হৃদয়ে আজও নাড়াবে। ওই যে একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এই গানটির কথা বলবা তো? ঠিক তাই। যুদ্ধ আমার ভালো লাগে না। যুদ্ধ ছাড়া এই পৃথিবীটা কত সুন্দর হতে পারতো। কে তোমরা কি তত্ত্ব কথা নিয়ে আলোচনা করবে নাকি মহড়া শুরু করব, কি বলো? এক মিনিট, আমাদের এই অনুষ্ঠানটা তো ডিসেম্বর মাসেই হচ্ছে, তাই না? তাহলে পতাকার গানটার ভেতরে কিন্তু ভালোই একটা ভাব গাম্ভীর্য আছে, তাই না হায়দার ভাই? তাহলে চলো শুরু করি। শহীদের রক্তে মাখা সবুজের বুকে লাল সূর্য আঁকা, আমাদের এই পতাকা, আমাদের এই পতাকা। আসলে আমি এত বছর যা পারিনি, তোমরা তাই পেরেছো। আমার আনন্দে কাঁদতে ইচ্ছে করছে, সত্যি বলছি। দাদিমা, তুমি অনেক বড় কাজ করেছো। আমার সূর্যকে তুমি শিকড়ের কাছে ফিরিয়ে এনেছো। সূর্য কিন্তু ওর দাদুর মতো একটা জিনিস পেয়েছে, আর তা হলো
সাহস। ঠিকই বলেছ, সাহসী এক একজনকে এগিয়ে নিয়ে যায় তার গন্তব্যে। আসলে কালে কালে বেলা অনেক হয়েছে। মুক্তিযুদ্ধের সময় আমি ছিলাম তরুণ। মুক্তিযুদ্ধ করেছি দেশের উত্তরে, খানসামা, নালাহার, ভুরুঙ্গামারি, কত জায়গায় যুদ্ধ করেছি। চোখ বন্ধ করলেই সেসব স্মৃতি ভেসে ওঠে মনে। আর মনে পড়ে বিজয়ের দিনটার কথা, আমার ভীষণ মনে পড়ে। জানো না, আমার এখনো ইচ্ছে করে সেই বিজয়ের তারুণ্যকে ধরে রাখতে। আমাদের এই দেশ গড়বার জন্যে উজ্জ্বল তারুণ্যের খুব প্রয়োজন। তাই তো আমি তোমাদের সকল ভাবনা, তোমাদের এগিয়ে যাওয়া সব কিছুকে পজিটিভভাবে দেখি। আমি মনে করি তোমাদের এই তারুণ্য দেশকে গড়বার জন্যে অনেক প্রয়োজন। তাহলে চলো গানটা আবার শুরু করি। লাখো লাখো শহীদের রক্তে মাখা সবুজের বুকে লাল সূর্য আঁকা আমাদের এই পতাকা, আমাদের এই পতাকা। একটা জিনিস কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, এই প্রজন্মের ভাবনার সাথে মিলিয়ে পজিটিভ ওয়েতে সবকিছু করতে হবে। আমাদের যেমন বীরত্বের অতীত আছে, তেমনি আছে সাফল্যের বর্তমান। আমরা যে যে পেশায় থাকি না কেন, আমাদের স্মৃতি কথাগুলো আগামী প্রজন্মের জন্য লিখে রাখতে হবে। আর সাংবাদিক হিসেবে আমাদের তো একটা দায়বদ্ধতা আছেই। শুধু ডিসেম্বর আসলেই আমাদের ব্যস্ততা। আমি চাই বছর জুড়ে আমাদের পত্রিকার কলাম চালু থাকুক, আর সেটা হলো একটা সত্য গল্প। এর জন্য আমরা কিছু তরুণ তরুণীকে নিয়োগ দিতে পারি। এই স্বপন, তুমি তো কিছু বলছো না। ফিরোজ ভাই, উদ্যোগটা কিন্তু ভালো। এত বছর পর এমন একটা কলাম না থাকলেই বা কি, আমাদের পত্রিকার কাটতে কিন্তু এমনিতেই ভালো। তোমার দাদা কিন্তু মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। আর্ট কালচার করে এরকম কিছু ছেলে মেয়ের সঙ্গে আমার যোগাযোগ আছে, আপনি যদি বলেন। হ্যাঁ, যোগাযোগ করো। আমি যুদ্ধ দেখিনি, তবে আমি শুনেছি দাদু ইপিআর এর সদস্য ছিলেন। ছোট্ট ছিমছাম সংসার ছিল আমাদের। দেশের প্রশ্নে দাদু কখনো আপোষ করেনি। আমার সৈনিক দাদুর মুক্তি কেন আপনি আমার স্মৃতির পাতায় জাগিয়ে দিলেন? সরি রফিক, আজ যে পত্রিকার প্ল্যাটফর্মের উপর আমরা সবাই একত্রিত, তার মালিক হলেন আমার গর্বিত মা রোশনারা। বড় দেরি হয়ে গেছে, কলাম শুরু হবে এই মাস থেকেই। ফিরোজ ভাই, সত্যি গল্পগুলো কিন্তু অনেক কষ্টের। কষ্টের বলেই তো লিপিবদ্ধ করতে হবে। আগামী প্রজন্ম জানবে দেশটার জন্য কত মানুষের কষ্ট ত্যাগ জড়িয়ে আছে। তাতে লাভ? লাভ তো আছে, তা হলো মনকে নাড়া দেয়া, তাই না ফিরোজ ভাই? দেশের মানুষগুলো আর পরনির্ভর থাকবে না, এটাই তারুণ্যের আজকের ভাবনা। ভালোবাসা একবার জাগিয়ে দিতে পারলেই। Yes, that was the dream of our parents. 30 বছর জীবনের কম সময় নয়। পড়াশোনার মাঝে কবছর গ্যাপ না দিলে এতদিনে দোষটা আমার নয়, ভাগ্যের। জন্মের আগে বাবার মৃত্যু, জ্ঞান হওয়ার আগে মায়ের মৃত্যু,
দীর্ঘ বছরের পর বছর দাদিমার বিষণ্ণ মুখ আমার ভালো লাগে না। অনেকের মাঝ থেকে মাত্র তুমি একজন যুদ্ধে না গেলে এমন কি ক্ষতি হতো দাদু? কিরে দাদু ভাই, আজ এত তাড়াতাড়ি ফিরলি যে? দাদিমা, আজকে কিরে, আসলে না এবার যদি তুই একটা কাজে ঢুকে যেতে পারতিস তাহলে আমি একটু চিন্তামুক্ত হতাম। বসো দাদিমা। কি কিছু বলবি? হ্যাঁ, কি বল। তুমি কি আমাকে লালন পালন করতে করতে টায়ার্ড হয়ে পড়েছো? তো বাবা এইভাবে কথা বলতেন। বাবার কথা না বললে কি নয়, সে তো আমার কাছে স্বপ্ন মাত্র। আমার কাছে মা বাবা বলতে একজনই। হ্যাঁ দাদিমা, কি লাভ বলো এতগুলো বছর একজনের স্মৃতি আগলে রেখে? সবকিছু লাভ লোকসানে বিচার করা যায় না রে দাদু। হ্যাঁ, লাভ একটা হয়েছে, আর সেটা হলো তুই। তোকে আমি তোর দাদুর আদরে বড় করতে পেরেছি। আর যাক গে সেসব কথা। শোন, কাজল বাসায় গিয়েছিলি? কাজল আর নাজু কি মিষ্টি দুটো মেয়ে। বাসায় আসলে পরে একবার দাদিমা দাদিমা বলে ব্যস্ত হয়ে ওঠে। আচ্ছা সত্যি করে একটা কথা বলতো, এই দুটো মেয়ের মধ্যে কাকে বেশি তোর পছন্দ বলতো? কাউকেই না। আই ওয়ান্ট টু লিভ অ্যালোন লাইক ইউ। আচ্ছা দাদিমা, তুমি একজনের স্মৃতি বুকে নিয়ে ৫৫টা বছর কাটিয়ে দিলে। কাটিয়ে দিলাম, কারণ হি ইজ নট আ অর্ডিনারি ম্যান। তোর দাদু আমাদের সবার অনেক গর্ব রে বাবু। আচ্ছা তুই তো দাদু সম্পর্কে একটু সহজ করে কথা বলতে পারিস না? সরি দাদিমা, আসলে আমি ওভাবে বলতে চাইনি, কিন্তু কেন যেন মনে হলো আমার কাছে বাবা মা সবই ছায়া মাত্র। তুমি আমার কাছে একমাত্র মায়া। পাগল ছেলে একটা। আমি এখানে একটু ঘুমাবো, তুমি আমার মাথা আদর করে দিও। না না না, এখনো ঘুমানো যাবে না তো। এখন ঘুমানো একেবারেই যাবে না। বাইরে থেকে এসছো, খাওয়া দাওয়া করো, তুমি শোবে, তারপর আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিব, তখন ঘুমাবে, ঠিক আছে? কাপড় চোপড় ছাড়ো, হাত মুখ ধুয়ে আসবে, ভাত দিচ্ছি, দেরি করবে না। কি রে আপু, তুই কিছু ভাবছিস? তুই কিন্তু আমার মাত্র 2 বছরের বড়। বড় হলেও তোর থেকে আমার আইকিউ কিন্তু অনেক বেশি, স্বীকার করিস? শুনছি, তবে জবাব দেব না। আবার বলছি, তুই কিন্তু আমার মাত্র 2 বছরের বড়। বড় হলেও তোর থেকে আমার আইকিউ কিন্তু অনেক বেশি, স্বীকার করিস? হয়তো হবে। হয়তো কেন, বল হ্যাঁ। আপু, তোর একটা সমস্যা আছে, সেটা হলো তোর মনের ভেতরে সবকিছু লুকিয়ে রাখিস। তাই? আরে বাবা, মা মারা গেছে সেই কবে, বাবা তার পত্রিকা নিয়ে ব্যস্ত। তুই আমি ছোটবেলা থেকে এক ক্লাসে ভর্তি হয়ে আজ অবধি একসাথেই আছি। আচ্ছা, আমি তো শুধু তোর বোন নই, আমাকে বন্ধু ভাবতে পারিস না কেন? কাজল, তুই কিন্তু আমার বন্ধুই ছিলি। মানে? জীবন অনেক বড়, বড় কিছু নিয়ে ভাবতে চেষ্টা কর। সূর্য কিন্তু তোর রেফারেন্স নিয়ে ভালোই কথা বলে। নাচ খুব স্মার্ট, শান্ত, গুছিয়ে কথা বলে, জীবনবোধও আছে। হঠাৎ সূর্যের প্রসঙ্গ কেন? না, সেদিন দাদিমা বলল। তাতে হয়েছেটা কি? তুই তো ফার্স্ট ক্লাস পাবি। সিরিয়াস হলে তুইও। বাই দ্য ওয়ে,
মারিয়া ম্যাম আমাকে বলেছে আমি যদি পাশ করি আমাকে একটা স্কলারশিপের ব্যবস্থা করবে। ওই যে আমাদের ব্লাড ডোনেশন প্রোগ্রামে গেস্ট হিসেবে এসেছিলেন, বাবা জানেন? সময় হলে সবই জানবে। কাজল, আমি আসলে নিজের পায়ে দাঁড়াতে চাই। বিজয় দিবসের অনুষ্ঠানটা আমাদের শেষ অনুষ্ঠান, কেমন যে হয়। খারাপ হওয়ার প্রশ্নই আসে না। বিশ্ববিদ্যালয় জীবনটা ছেড়ে যেতে খুব কষ্ট হয়, তাই না রে আপু? মানুষের জীবনে অনেক কষ্ট থাকে, কষ্ট আসে। বাই দ্য ওয়ে, কটা বাজে দেখেছিস? শুয়ে পড়। বছরগুলো কেমন করে যেন উধাও হয়ে গেল। এতদিনে ঢাকায় একটা ঠিকানা ছিল। সূর্যের জন্য অবশ্য মজা, তার ঢাকায় অবস্থান, ঢাকায় পড়াশোনা। আরে শোন, আমার এক পরিচিত জনের একটা ডিপার্টমেন্টাল স্টোর আছে, তোরা চাইলে সেখানে জব করতে পারিস, খণ্ডকালীন করলি আর কি। কিছু এক্সপিরিয়েন্স হয়ে গেল, সেই সাথে ফুডিং লজিং সব সমাধান হয়ে গেল। ওকে ফাইন। আচ্ছা, এত বছর তো তুমি কখনো কিছু স্পষ্ট করে বলনি, আমরা কি শুধু বন্ধু? কেন? এর মাঝে কি অন্য কোনো ভাবনা এসছে? ওকে, হোয়ার ইজ ইউর সিস্টার? লন্ডন মানে যাবে যে কোনো দিন। আমাদেরকে ফেলে এত বছরের দোস্তি ইগনোর করে চলে যাবে? বোনটা আমার আর পড়ান পড়ছে তোমার। ক্যাম্পাসে অনেক দিনের উঠা বসা, কারো না কারোর জন্য তো পরাণ পড়বেই। বেশি বললে কিন্তু শিক কাবাব হয়ে যাবে। কাবাব, শিক কাবাব কিন্তু আমার খুব প্রিয়। আসলে নাজাপু আজকে গিয়েছে ডিপ্লোমেট পাড়ায়, ম্যাডাম মারিয়ার সাথে দেখা করতে। ও কি সত্যি চলে যাবে? কষ্ট পেলে মনে হয়। প্রতিটা মানুষের মনে এক এক সময় এক এক ভালো লাগার বসতি গড়ে ওঠে। সেই বসতি যদি ভেঙে যায় তাহলে মন খারাপ হবে বইকি। তার মানে? তার অন্য কোনো মানে নেই। আর তুমি যা ভাবছো তাও না। আমি কি ভাবছি তা তুমি কি করে বুঝলে? এই তোরা কি শুরু করলি? আমি একটু লাইব্রেরিতে যাচ্ছি, তোরা পেঁচাল করতে থাক। হ্যাঁ যা। একটা কথা বলবো? বলো। সোজা সোজা বলবো? হ্যাঁ, সোজাসুজি বলো। মানুষের সব ভাবনা একরকম হয় না কেন? সব মানুষের ভাবনা তো এক নয়। তুমি যা ভাবো আমি তা ভাবি না, আবার আমি যা ভাবি তা হয়তো তুমি চিন্তাই করতে পারো না। নো মোর টুডে। সম্ভব হলে বাসায় এসো, বাবা তার একটা প্ল্যান নিয়ে আমাদের সাথে কথা বলতে চান। আমাদের সাথে মানে? মানে আমরা যারা কাছের বন্ধু তাদের সাথে। ঠিক আছে, অন্য কাজে যদি ফেসে না যাই অবশ্যই আসবো। আসবে কিন্তু। চলো আমিও উঠি। আলভি, জি আন্টি। আমার কাছে একটা মেয়ে আসবে, তুমি গেটের দিকে খেয়াল রেখো, আর মেয়েটা আসলে সাথে করে নিয়ে এসো। ওকে আন্টি। ও এসো, বসো। ও হচ্ছে আমার বোনের ছেলে আলভি, হিউম্যান সাইকোলজি নিয়ে কাজ করছে। ও কিন্তু মানুষের ফেস রিডিং করতে পারে। আচ্ছা তাই? নট এট অল। আসলে আমি চেষ্টা করি, আসলে মানুষকে নিয়ে তো আমি কাজ করব। এত সহজে আপনার কাছ থেকে সাড়া পাবো ভাবতেও পারিনি। সেদিন তোমাদের ডিপার্টমেন্টে গিয়ে তোমার অ্যাটিটিউড আমাকে মুগ্ধ করেছে। তারপর তো তোমাকে ডেকে তোমার লেখাপড়ার সব খবর জানলাম। আসলে আমাদের কাজই হচ্ছে মানব সেবা। ম্যাম, আমি আমার সিভি নিয়ে এসেছি। আমার কিছু সেটব্যাক আছে যেটা অনেকেই জানে না। আমার মনে হলো আই ক্যান শেয়ার উইথ ইউ। প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু না কিছু সেটব্যাক থাকে, এটা নিয়ে পড়ে থাকলে তো হবে না, সামনে এগিয়ে যেতে হবে। গড কিন্তু সব দেখছেন,
বিপদে পড়লে তিনিই এগিয়ে আসেন। ম্যাম, এডিটর মিস্টার ফিরোজ আহমেদ আমার বাবা নন, আমি তার পালক মেয়ে। তুমি এটা কি বলছো? কথাটা সত্যি। সেদিন কথাটা গোপন করেছিলাম। আই ব্যাক পার্ডন ম্যাম। আমি কিছু মনে করছি না। আমি কিন্তু মানুষকে ভালোবাসি। আমি তোমাকে পছন্দ করেছি। আই হ্যাভ নো আইডেন্টিটি। কে আমার বাবা, কে আমার মা, আমি জানি না ম্যাম। ডোন্ট গেট আপসেট। জি না, আসলে কাজলের মা মারা যাওয়ার পরে শুধুমাত্র কাজলকে সঙ্গ দেওয়ার জন্যই বাবা আমাকে চাইল্ড হোম থেকে নিয়ে এসেছিলেন। আর সেদিনের পর থেকেই আমি ওই বাড়ির বড় মেয়ের পরিচয়ে পরিচিত। মন খারাপ করো না। আসল বিষয় হচ্ছে আমরা মানুষ। মানুষের জন্য মানুষই তো করবে, তাই না? আমি নিজের পায়ে দাঁড়াতে চাই না। তুমি তোমার বাবাকে আমার কথা বলবে। তোমার হায়ার এডুকেশনের সমস্ত দায় দায়িত্ব আমার। আমি আজই ইমেইলে তোমার স্কলারশিপের বিষয়টা কনফার্ম করছি। ম্যাম, মনটাকে কখনো ছোট করো না। চলো, কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে আমরা দ্য গ্রেট পোয়েট নজরুলের সেই গানটা শুনি, আজ সৃষ্টি সুখের উল্লাসে। চলো। পিচ্ছি পিচ্ছি, জি স্যার। তোকে না বলেছি আমাকে স্যার বলে ডাকবি না? জি আব্বা। এবার ঠিক আছে। শোন, আজ থেকে তোকে অফিসে একটা দায়িত্ব দেব। অফিসে কে কে কখন আসে সেটা আমাকে জানাতে হবে। এটা তো ম্যানেজার সাহেবের কাজ আব্বা। আমার কাজ হলো চা আনা, পান আনা, ছোটখাটো ফাই ফরমাস কাটা। এই বেটা, মানুষটা তুই সাইজে ছোট, কিন্তু কথা বলিস অনেক বড় বড়। চুপ। আচ্ছা, আর বলবো না। এই হলো তোর একটা দোষ, কিছু বললে আর রক্ষা নেই। আচ্ছা, তুই কি জানিস তোকে আমি ম্যানেজারের চেয়ে অনেক বড় চোখে দেখি? আব্বা, আপনি আমার ধমক দিলে আমার মরে যেতে ইচ্ছা করে। হেই, তুই এটা কি বললি? আব্বা, আবু মিয়া ভাইকে এই অফিসে আনলে সে আরো ভালো কাজ করবে। কি করে বুঝলি? সে সারাদিন ওই বাসার গেটে শুয়ে বসে থেকে একেবারে অলস হয়ে গেছে। তাহলে গেটে ডিউটি করবে কে? বাসার সবার কাছে একটা করে চাবি থাকলে সমস্যার সমাধান। হ্যাঁ, কথাটা কিন্তু ঠিক বলেছিস। আচ্ছা যা তো, ম্যানেজার সাহেব আসছে কিনা দেখ যা। উনি বরাবরই লেট, তবে নিউজ এডিটর আসছে। তুই কি করে বুঝলি? আমি আপনার অ্যাসিস্ট্যান্ট না, সব বুঝতে পারি। লোকটা ভালোই, আপনার প্রতি মহব্বত আছে। ভালো মানুষের দিলটা নরম হয় আব্বা। আচ্ছা, তোকে যে বইগুলো কিনে দিয়েছিলাম নাজের কাছে পড়ছিস তো? এখন সব পারি। হোয়াট ইজ ইয়োর নেম? মাই নেম ইজ পিচ্চি, মাই আব্বা ইজ এডিটর, 1 2 4 5 6। আমি নিজেও পড়ি, আবু মিয়া ভাইকেও শিখাই। সে খুব ট্যালেন্ট। ট্যালেন্ট মানে কি রে? মানে জানি না, তবে চালাক চতুর লোককে এটা বলে। এইটা কিন্তু আপনার কাছ থেকে শিখছি। ঠিক আছে, স্বপন সাহেবকে একটু ডেকে নিয়ে আসো। জি আব্বা। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন আপনি? অনেকদিন যোগাযোগ করতে পারিনি, একটু আসতে চাচ্ছিলাম আর কি। জি 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 আপু, জি জি ওকে আপু, জি সালাম। স্বপন, তোমাকে যে কারণে ডেকেছি তা হলো আগামীকাল একবার আমরা মনির আপার বাসায় যাব। আমার ইচ্ছে তার কথাগুলো আমাদের পত্রিকায় আমি লিপিবদ্ধ করব। তাহলে আমি আসি। হ্যাঁ, ঠিক আছে। বাবা। আরে মা, তুই সকাল সকাল অফিসে? বস বস। আমার মনটা ভালো নেই বাবা।
বাবা, আমার কিছু কথা জানতে ইচ্ছে করে। কেন রে মা, তোকে কি আমি কম আদর করি সেই 3 বছর থেকে এই পর্যন্ত? তারপরেও কথা থেকে যায় বাবা। আমি জীবনে যা পাওয়ার না তা সবই পেয়েছি তোমার কাছ থেকে, কিন্তু কোথায় যেন একটা শূন্যতা। চাইল্ড হোমে ম্যাডাম মারিয়ার ওখানে কাল গিয়েছিলাম। চাইল্ড হোমে? আমার বড় ইচ্ছে তুমি আমাকে যে চাইল্ড হোম থেকে নিয়ে এসেছিলে সেখানে একবার যেতে। তুমি আমাকে নিয়ে যাবে বাবা? আজ এত বছর পর? যদি রুটটা খুঁজে পাই। মারিয়া ম্যাম আমার স্কলারশিপ কনফার্ম করেছে বাবা। তুই কেন যাবি মা? এদেশে এখন হায়ার এডুকেশন হচ্ছে। তুমি তো বাবা আমাকে এনেছিলে তোমার কাজলের জন্য, তাই না? এসব কেন বলছিস মা? তুমি একটা মহামানব বাবা, তা না হলে তো আমাদের মতো অনেকেই ঝরে যেত। তুই যদি আমার নিজের মেয়ে হতিস তাহলে এক চড় মারতাম। সরি বাবা, আই মেন্টালি টায়ার্ড। আমি নিঃস্বার্থে তোকে চাইল্ড হোম থেকে এনেছিলাম, কথাটা সত্য। হৃদয়ের বন্ধনের জন্য রক্তের সম্পর্কের প্রয়োজন হয় না রে মা। সরি বাবা, ফরগিভ মি। আই এম মেন্টালি টায়ার্ড বাবা। শোন, আর সারাদিন ঘুরবো তোদের দুই বোনকে নিয়ে। আচ্ছা, কোনো অফিস নেই, চল ওঠ। চল 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 চল। হ্যাঁ রে, একটু বাইরে যাচ্ছি। কোথায় যাচ্ছিস? এই যে ভার্সিটির শেষ দিনগুলোতে একটু ঘুরে ফিরে সময় কাটানো আর কি। কিন্তু শোন, ওই আজ রাতের বেলা তোর ফিরোজ আঙ্কেল আসবে, তোকে তো থাকতে হবে বাবু। কেন, মানে স্পেশাল কিছু? আরে না রে পাগল, বাড়িতে মেহমান আসলে পরে ঘরটা একটু ভরা ভরা লাগে না? ঠিক আছে, আসবো। আর কিছু বলবা? না, কিছু বলবো না। যা তুই যা, যাচ্ছিলি যা। দাদিমা, হ্যাঁ? তোমার কি মন খারাপ? না। দাদুর কথা মনে পড়ছে? আরে না আর পাগল, যা তাড়াতাড়ি চলে আসিস। এখন অনেক রাত, আমরা ভুরঙ্গামারির পথে। গত রাতটা কেটেছে ভয়াবহ দুশ্চিন্তায়। আমাদের সামান্য ভুলের জন্য অনেক বড় বিপর্যয় ঘটে যেতে পারত, কিন্তু আল্লাহ আমাদের সহায়। ওরা পিছু হটতে বাধ্য হয়েছে। কমান্ডার হিসেবে আমার দায়িত্ব অনেক। আমি যেমন তোমাকে নিয়ে ভাবি, ঠিক তেমনি ভাবে ভাবতে হচ্ছে আমাদের গ্রুপের আরো 30 জন মুক্তিযোদ্ধাকে নিয়ে। জানো, এর মধ্যে সবচেয়ে কনিষ্ঠ যে মাত্র কদিন আগে তার বিবাহ হয়েছে। ছেলেটার জন্য মায়া হয়। বাংকারের অন্ধকারে ও যখন লাইটারের আলোয় ওর সদ্য বিবাহিত স্ত্রীর ছবি বের করে বারবার দেখে, তখন আরো বেশি করে মনে পড়ে তোমার কথা। তুমি নিজেকে আগলে রেখো। আমি ফিরবো লাল সূর্য হাতে নিয়ে। মনিরা, এই চিঠি যখন পাবে তখন আমরা বর্ডার ক্রস করে আমাদের টার্গেটে পৌঁছে গেছি। হয়তো আমি তখন চিৎকার করে বলছি, ফায়ার ফায়ার ফায়ার। তোমার মোহনীয় মুখের কথা মনে করে প্রতিটা মুহূর্তে আমি উজ্জীবিত হই। কি করব আমি, কি করব আমি? দীর্ঘ বছরের নিঃসঙ্গতা আমাকে ঘুরে ঘুরে খাচ্ছে। তুমি হারিয়ে গেলে, হারিয়ে গেল সূর্যের বাবা মা। সূর্য আমার একমাত্র অবলম্বন। সূর্যকে নিয়ে আমি এখনো বেঁচে আছি।
এখন আমি বেঁচে আছি। আজকের মূল আলোচনার বিষয়টা কি? সম্পাদক সাহেবকে আপনার বলে দেয়নি আজকে আলোচনা কি করবেন। মোট কথা হলো যেভাবে হোক ম্যাডামকে বুঝিয়ে আমাদের অফিসে নিতে হবে। হ্যাঁ, ওই রকমই তো কথা হয়েছিল। আচ্ছা, আজকের যে আলোচনার বিষয় এগুলি নিয়ে কি আমি নোট ডাউন করবো? অবশ্যই নোট ডাউন করবেন। আর যেটা হলো যে ম্যাডামের সামনে আমাদের সব পজিটিভ দিক। আসসালামু আলাইকুম গাজী ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসেন। কি ব্যাপার আপনারা সবাই? বসেন বসেন বসেন। আসলে আসলাম আপা, ওই ফিরোজ হ্যাঁ ফিরোজ মানে সম্পাদক সাহেব আপনার কাছে পাঠালো আমাদের। জি আমাকে ফোন করেছিলেন। কি হবে আর এসব শুনে বলেন? কি হবে সেটা পরের কথা, কিন্তু কিছু বীরত্বের কথা তো লিখে রাখতে হবে, তাই না? আসলে আপা, আমার অধ্যাপনার বয়স 40 বছরের বেশি হলো। আমার অভিজ্ঞতা থেকেই বলছি, আপনি সাজান ভাইয়ের অনেক কিছুই জানেন, সেগুলো তো সবার কাছে জানাতে হবে, তাই না? আমি তার সাথে এক ক্যাম্পেই থেকেছি, যুদ্ধ করেছি। আমার আপনার এসব কথা তো সবার কাছে জানাতে হবে, জানানো প্রয়োজন। ও পরিচয় তো করিয়ে দেওয়া হয়নি। ও হচ্ছে সালাম, ও হচ্ছে রফিক, আর ও স্বপন, ও সমন্বয়কারী। এই টিমটা সত্য গল্পের সন্ধান করছে, যা ফিরোজের পত্রিকায় ধারাবাহিকভাবে ছাপা। আমরা চেষ্টা করছি সোশ্যাল মিডিয়ার জন্য কিছু পজিটিভ কন্টেন্ট তৈরি করতে। তাহলে আপা আমি সিদ্ধান্ত দেই, আগামী শুক্রবার আমরা এসে আপনাকে সাথে করে ফিরোজের অফিসে নিয়ে যাব, সেখানে আপনাকে সবকিছু বলবো। যত বেশি পজিটিভ কন্টেন্ট তৈরি হবে তত বেশি আমাদের তারুণ্য জেগে উঠবে আপা। কথাটা একেবারেই ঠিক। ঠিক আছে আপা, তাহলে ওরা আপনাকে আগামী শুক্রবার নিতে আসবে। ইনশাআল্লাহ আমি যাব, অসুবিধা নেই। তাহলে উঠি এইবার। কোনো আপ্যায়ন করা হলো না ভাই, সরি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দাদু, কি রে তুই যাসনি? কি করে যাই বলো, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আজ সকালে নাজ আর কাজল এখানে আসার কথা ছিল। ও আচ্ছা। আসলে ছোটবেলা থেকেই তোকে আমি সব কিছু থেকে আগলে রেখেছিলাম। আমি শিক্ষকতা করেছি, কষ্ট করেছি, কিন্তু কারো কাছে মাথা নোয়াইনি। আমি তোর দাদার গর্বে সবসময় গর্বিত থেকেছি। তা তোমার গর্ব খর্ব করে কে, কার সাধ্য আছে? দাদু ভাই, একজন গর্বিত মানুষের রক্ত আমার শরীরে বইছে, সেই রক্ত কথা বলবে না? এটা তুমি কি করে ভাবলে দাদিমা? এতগুলো বছর তুমি আমার বাইরেরটাই দেখেছো, ভেতরে রক্তক্ষরণটা দেখোনি। কত কিছু থেকে আমরা বঞ্চিত ছিলাম, আমরা প্রয়োজনে ঝলসে উঠেছি, চাওয়া পর যতটুকু কমতি ছিল তার প্রতিবাদ করেছি। কয়েকজন মুক্তিযোদ্ধা রণাঙ্গনে, রাত প্রায় দ্বিপ্রহর, সকালে অ্যাটাক শুরু হবে। সিদ্ধান্ত কমান্ডার। তরুণ মুক্তিযোদ্ধারা যাতে ঘুমিয়ে না পড়ে সে কারণে সারা রাত পুঁথি পাঠ করে সময় কাটানো একজন। আরে কি বলছো? সে তো আমি ছিলাম। সে কথা তো আপনি আমাদেরকে বলেছিলেন। দ্যাটস দ্য বেস অফ আওয়ার স্টোরি। কি বিস্ময়, কি আশ্চর্য, কি কাজটাই না তোমরা করছো। জানো জানো সেদিনের সেই যুদ্ধের নেতৃত্বে ছিলেন আমাদের সাজান ভাই। ইয়েস, আই এম উইথ ইউ টিল মাই লাস্ট ব্রেথ। দেখি রফিক, এটা সেভ করে রেখেছো তো? হ্যাঁ, এটা ফাইনাল না হওয়া পর্যন্ত সেভই তো থাকবে। গুড, দ্যাটস রাইট। রফিক, রফিক,
জি স্যার। আমি এক্ষুনি স্মৃতিসৌধে যাব। যাও, গাড়িটা বের করো। জি স্যার, বের করুন। সূর্য, ও তুমি? আমাকে একা দেখে অবাক হচ্ছে মনে হচ্ছে। অবাক হবো কেন? আমার মনটা ভীষণ খারাপ। কেন? ওই একই প্রসঙ্গ, বাবা। আচ্ছা বলো তো, এক জীবনে কতটা কষ্ট চেপে রাখা যায়? দোষটা আসলে তোমার। তুমি এত বছরেও তোমার দাদিমাকে সহজ করতে পারোনি। জীবন তো একটাই। আমি যতদূর বুঝি তোমার দাদিমা খুবই মেন্টাল ডিপ্রেশনে ভুগছে। এটা তো স্বাভাবিক। তো আমার কি করা আছে? একটা বিষয় নিয়ে এত... তোমার দাদিমার জায়গায় তুমি আমি হলেও এরকমই হতো। তুমি বুঝতে পারছো না, জীবনের শুরুতেই উনি হোঁচট খেয়েছেন। তোমার বোঝা উচিত ছিল, তোমার দাদু যেমন এই দেশটা আনতে গিয়ে সর্বস্ব ত্যাগ করেছেন, ঠিক তেমনি ভাবেই তোমার দাদির ত্যাগও কিন্তু কম নয়। বুঝি বলেই কষ্ট হয়। সেই ছোটবেলা থেকে তার নিজের সুখ ত্যাগ করে আমাকে বড় করে তুলেছে। অনেক ঊর্ধ্বে তার আসন। এত বোঝো তো তার সবকিছুতে এত হেয়ালি করো কেন? হেয়ালি তো করি না, আমি শুধু তাকে বোঝাতে চাই স্মৃতি আঁকড়ে ধরে স্মৃতি নাড়াচাড়া করে কোনো লাভ নেই, এতে শুধু কষ্ট বাড়ে। কোনো কোনো স্মৃতি আঁকড়ে ধরার মধ্যেও আনন্দ আছে, আপাত দৃষ্টিতে তা কষ্টের মনে হলেও। ঠিক আছে, এবার বলো তুমি একা কেন? তুমি মনে হয় না যাকে বেশি পছন্দ করো। আমি তাহলে উঠি। কি কারণে এলে তা তো বললে না। তুমি জানো না কতটা প্রতিকূল পরিবেশে আমি বেড়ে উঠেছি। বাবা মাহীন এই আমি। বয়স যত বাড়ছে ততই দাদা নামের প্রচ্ছন্ন ছায়ার প্রতি আগ্রহ আর বিশ্বস্ততা বাড়ছে আমার। আমি তোমাদের কাউকেই আমার নিঃসঙ্গ জীবনের সাথে জড়াতে চাই না। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সকালে আরে কি সকালে সকালে করতেছো বলো? সকালে উঠিয়া আমি মনে মনে বলি। সকালে উঠিয়া আমি মনে মনে বলি। দূর হইতেছে না তো। আবু মিয়া ভাই, সুন্দর করে বলো না। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এমনি করে বলো। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। একটু সুন্দর করে বলো, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আবু ভাই শোনো, আব্বা কিন্তু তোমারে কাগজের অফিসে চাকরি দিব। আচ্ছা আবু ভাই, আমি যদি 10 বছর পরে ম্যানেজার হই, তুমি তখন কি হইবা? আমি তখন হবু পিচ্চিট্টু, তখন তোমারে আমি আব্বা ডাকবো। বলছিলাম কি আপা, আপনি যদি চান তাহলে আপনার স্মৃতি কথাগুলো আমরা আমাদের পত্রিকার কলামে তুলে ধরতে চাই। কি প্রয়োজন ভাই? আমি তো আর তাকে ফিরে পাবো না, তাই না? ফিরে পাওয়া না পাওয়ার প্রশ্ন না, প্রশ্ন হলো আমরা তাদেরকে সম্মানিত করতে চাই, আর এর মাধ্যমে তাদের গৌরব গাথাকে তুলে ধরে বর্তমান প্রজন্মকে দেশাত্মবোধক চেতনায় উজ্জীবিত করতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে সূর্য, কেমন আছো? জি ভালো আছি, আপনি ভালো আছেন? সূর্য,
তুমি কিন্তু তোমার দাদুর মতো হয়েছ। তিনি কিন্তু তোমার আদলেই সালাম দিতেন। দাদিমা বললেন আপনি আসবেন, তাই আজ তাড়াতাড়ি ঘরে ফেরা। আচ্ছা, তোমার রেজাল্ট তো এই মাসে বের হবে, কি করবে ভেবেছো কিছু? কিছু একটা করব, তবে তবে বাদ দাও, তোমাদের নিয়ে আমার একটা প্ল্যান আছে। আচ্ছা, নাচ, কাজল এ বিষয়ে তোমার কিছু বলেনি? না, আমাকে তো কিছু বলেনি। ও আচ্ছা, পারলে 2-1 দিনের মধ্যে একবার অফিসে এসো। একটু লেবু শরবত বানিয়ে দিই। লেবু শরবত ওর খুব পছন্দ ছিল। অবাক করলেন আপা, তার পছন্দের সবকিছু এখনো আপনি আঁকড়ে ধরে আছেন। এছাড়া আর কি করার আছে বলেন? আমার একদিকে সূর্য আর অন্যদিকে সে, এই দুজনকে নিয়ে নাড়াচাড়া করতে করতে আমার বেলা পার হয়ে গেছে। আমি সূর্যকে কাজে লাগাতে চাই, সাথে সাথে চাই আপনি আপনার লেখনীর মাধ্যমে আমার পত্রিকায় কন্ট্রিবিউট করবেন। হঠাৎ এই প্রস্তাব কেন? দায়বদ্ধতা। আসলে ওনারা আমাদের অনেক কিছু দিয়ে গেছে। আপা, আজকে উঠি, আমি আরেকদিন আসবো। হ্যাঁ, অবশ্যই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তুমি কিন্তু সেই ফার্স্ট ইয়ার থেকে আমার সাথে খোঁচা মেরে কথা বলে যাচ্ছ। তাতে তো কোনো লাভ হয়নি। কিরে, তোরা এখানে বসে আছিস? তুই দাঁড়িয়ে আছিস কেন? তোর পাশেই তো খালি আছে, বস ওখানে। কে ব্যাপার, এত দেরি হলো যে? আজকে অনেকদিন পর দুজনে মিলে নাস্তা বানালাম, তারপর একসাথে খেলাম, এরপর পুরনো ছবিগুলো সুন্দর করে গোছালাম। দুজন ছবি মানে কি? মানে নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। তুই তো এখনো পরীক্ষায় পাশ করতে পারিসনি। আমার তো মা নেই, তাই ওসব বুঝি না। এতদিনে একটা কাজের মতো কাজ করেছো, গুড। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাই তোমায় দেখতে। সরি টু লেট। গান থামালে কেন? দাও না। বসো। বস। এবার তুমি গান শোনো। না না, আমার চেয়ে নাচের কণ্ঠ অনেক ভালো, নাচ তুমি গাও। আমার আর আজ গান টান গাইতে ইচ্ছে করছে না। আমি জানুয়ারি মাসের মাঝামাঝি সময় চলে যাচ্ছি। গুড বাই বাংলাদেশ, গুড বাই ক্যাম্পাস। তো এই বিষয়টা সেলিব্রেট করতে হবে না? তোদের না মন বলতে কিচ্ছু নেই। যদিও সে হায়ার এডুকেশনের জন্য বিদেশ যাচ্ছে, কিন্তু আমরা তো একজন বন্ধু হারাচ্ছি, কাছের বন্ধু। এটাকে সেলিব্রেট করা যায়? সূর্য কিন্তু আমাদের থেকে বেশি কষ্ট পেয়েছে। ইটস ট্রু। আজ একটি অপ্রিয় সত্য কথা বলতেই হয়, কাজল তোমার নিজের বোন না বলে এই রকম কথা তুমি প্রায় বলতে পারো। হোয়াট? সত্য সবসময় সত্য। ওর আর আমার মাঝে একটা দারুণ মিল আছে। সেটা হলো, আমার জন্ম থেকে বাবা নেই, আর ওর বাবা মার ঠিকানা নেই। আচ্ছা, তুমি সেন্টিমেন্টাল হচ্ছ কেন? হচ্ছে এ কারণে যে ওর প্রতি আমার যে একটা সফট কর্নার আছে, এটাকে তুমি বরাবরই টিচ করেছো। এটা ঠিক না। সূর্য যখন বলেই দিল, তখন এই কথা অস্বীকার করতে কোনো লজ্জা নেই যে আমি কাজলের বোন নই। আমরা এতদিন বোনের অভিনয় করেছি। আই এম অ্যাবসলিউটলি অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড। সরি আপু। সারা পৃথিবীর সেই সব মানুষদের প্রতি আমার ঘৃণা,
যারা তাদের ঔরজাত সন্তানদের নিষ্ঠুরভাবে ফেলে রেখে যায় চাইল্ড হোমে, রাস্তায়, ডাস্টবিনে, ফুটপাতে। আমরা হারিয়ে ফেলি বাবা মা ডাকার অধিকার। আমরা কেন ট্রেসলেস হব? আমরা কেন বাবা মা ডাকা থেকে, অধিকার থেকে বঞ্চিত হব? কেন কেন কেন? আরে তোমরা চলে আসছো? তোমাদের বলেছিলাম না আজ তোমাদের খাওয়াবো। আমরা এই চেয়ারে বসে খাবো? না, তুমি দাঁড়ায় দাঁড়াই খাও। বড়দের সাথে এভাবে কথা বলতে হয় না। আচ্ছা, বুয়া খাবার নিয়ে আসতেছে, তিনজন মিলে গরম গরম খাবার খাবো। ছোট আপা খাবে না? না, তোমার ছোট আপা আব্বার সাথে খাবে। ও আচ্ছা। কাল থেকে আমার চাকরি প্রেসে, আমি হইলাম পিওর। সে বলে এইটা আবার প্রমোশন। জি আপা, আমার প্রমোশন হলে আমি আমার ম্যানেজার। আব্বা আশা দিছে। মনে আশা থাকতে হয়, আশা না থাকলে জীবনে বড় হওয়া যায় না। বসো। আপু, তুই তো এত বছরে কোনোদিন আমাকে ছাড়া ভাত খাসনি। এত বছরে তুইও তো কখনো আমাকে পর ভাবিসনি। যেদিন থেকে বুঝতে পারলাম সূর্যকে নিয়ে কোথায় যেন একটা দ্বন্দ্ব, সেদিন থেকে নিজেকে গুটিয়ে নিলাম। আমি দুঃখিত আপু। না কাজল না, এটা সত্য যে একজন নাম পরিচয়হীন মানুষের সূর্যের দিকে হাত বাড়াতে হয় না। আমি সেটা করিও নি, বিশ্বাস কর। কিন্তু কেউ যদি সেটা ভেবে নেয় সেখানে আমার দোষ কি? সত্য কখনোই চাপা থাকে না। তুই আমাকে ক্ষমা করবে না আপু? কাজল, আমাদের না একটা অসম্ভব ভালো বাবা আছেন। আমি চাই অন্তত তুই সেই বাবাকে কখনো কষ্ট দিবি না, কোনোদিন না। আপা, আমি খাবো না। আমিও খাবো না। বড় আপুর মন খারাপ হইলে আমগোরও মন খারাপ হয়। আমার মন খারাপ হলে তোরা বুঝতে পারিস, কিন্তু আমার এই মনটি আমাকে বুঝতে পারে না। আপু, তুই আমাকে ছেড়ে যাবি না বল? কোনোদিন কোথাও ছেড়ে যাবি না? স্বপন তো তোমাকে কলামটার সম্পর্কে ব্রিফ করেছে, তাই না? জি করেছে। আপনি যেভাবে চাচ্ছেন সেভাবেই হবে। আমি পারবো। মানুষের ইমোশনটা টাচ করতে হবে। প্রথম স্টোরিটা হবে তোমার দাদাকে নিয়ে। কিন্তু আমার দাদার স্টোরি তো এক সংখ্যা শেষ হবে না। সরি, আমি আসলে ওভাবে মিন করিনি। আমি তোমার দাদিমাকে কনভিন্স করব। তবে বাবা, তুমি কখনো মনে করো না তুমি আমার প্রতিষ্ঠানে চাকরি করছো। মানে ভিন্ন। তোমার দাদা দাদির প্রতি আমাদের দায়বদ্ধতা অনেক। তাহলে তুমি কালি কাজে লেগে যাচ্ছ। আমার কি ইচ্ছে জানো? ও ফিরে আসলে আমাদের চাইল্ড হোমের দায়িত্ব ওকে দেব। আপনার যত কাছে আসছি ততই শ্রদ্ধায় আমার মাথা হেঁটে হয়ে আসছে। আঙ্কেল, আমি আপনার সাথে আছি, থাকবো। জানো সূর্য, আমার কিন্তু একটা ড্রিম আছে এই দেশটার জন্য। আঙ্কেল, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, আপনাকে তো আমি সবই বলেছি। সূর্য পারফেক্টলি ওকে। শাহজাহান ভাইদের স্মৃতি রক্ষার জন্য আমাদের আরো অনেক সূর্য দরকার আছে। নতুন তারুণ্য, যারা স্বপ্নের বাংলাদেশ গড়বে। হ্যাঁ,
দীর্ঘ বছরের অপেক্ষার পালা শেষ। আজ আমি ভার মুক্ত। আজ থেকে তোমাকে স্মৃতির পাতায় সাজিয়ে রাখার দায়িত্ব শুধুই সূর্যের, নতুন তারুণ্যের। হে আমার দীর্ঘ প্রতীক্ষার গর্ব। দীর্ঘ বছরের অপেক্ষার পালা শেষ। আজ আমি ভার মুক্ত।